আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। টার্নিং পয়েন্টে বিশ্ব, বিজয়ী হবে রাশিয়া বললেন পুতিন। এরপর জানিয়ে দিব অন্য দেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করুন, ব্লিংকেনকে নাসের কানআনি। এরপর থাকছে বিমান হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা। এরপর জানিয়ে দিব প্রতিশোধমূলক পদক্ষেপে কানাডিয়ান কূটনৈতিককে বহিষ্কার করছে চীন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, পাকিস্তান অচল করার ডাক পিটিআই এর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। টার্নিং পয়েন্টে বিশ্ব, বিজয়ী হবে রাশিয়া বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান বিশ্ব একটি টার্নিং পয়েন্টে রয়েছে। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে বিজয়ী হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পুতিন। মার্কিন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। রাজধানী মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত ওই বিজয় উদযাপন অনুষ্ঠানে রুশ নেতা বলেন, রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত রয়েছে পশ্চিমা দেশগুলো, তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া। তিনি বলেন, আরো চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে আজকে বিশ্ব সভ্যতা। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমা এলিট গোষ্ঠী রুশ ভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদের বীজ বপন করছে। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়াপন্থী লোকজনকে রক্ষা করা মস্কোর দায়িত্ব। একই সঙ্গে পশ্চিমাদের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকারও ব্যক্ত করেন পুতিন। অন্য দেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করুন, ব্লিংকেনকে নাসের কানআনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, জনগণের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানকে যারা সমর্থন করে তাদের উচিত জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। নাসের কানআনি সাফি বলেন, কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী হারাকাত আন নাজালের সন্ত্রাসী হামলায় অন্তত 450 ইরানি শহীদ অথবা আহত হয়েছেন। 2005 সালের দিকে ওই সন্ত্রাসী গোষ্ঠীটি গড়ে উঠেছিল সিআইএ, মোসাদ এবং সুইডিশ গুপ্তচর সংস্থা সাপো সহ কোন আঞ্চলিক দেশের পৃষ্ঠপোষকতায়। ইরানের আদালতের রায়ে গত 4 মেতে হাবিব ফারাজুল্লাহ চাব নামে যে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সে ছিল ওই সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। ওই সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি লিখেছেন, সুইডেন ইরানের দ্বৈত নাগরিকত্বের অধিকারী ফায়াজুল্লাহ সাবকে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমেরিকা ওই মৃত্যুদণ্ডের নিন্দা জানায় বলে তিনি টুইটে উল্লেখ করেছেন। ইরানের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ব্লিংকেন আরো বলেছেন, ইরানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবেলায় আমরা সুইডেন সহ আমাদের অন্যান্য অংশীদারদের সঙ্গে আছি। তারই পরিপ্রেক্ষিতে কানআনি ব্লিংকেন উদ্দেশ্যে বলেছেন, যে দেশ অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে সে দেশের উচিত জাতিসংঘ সনদ অনুযায়ী অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে বিরত থাকা। বিমান হামলার জবাবে ইসরায়েলের রকেট হামলা। গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটির দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। গাজায় গত কয়েকদিন ধরে ভয়াবহ ইসরায়েলি অভিযান চলছে। গত মঙ্গলবার দফায় দফায় বিমান হামলা চালানো হয়। এতে ইসলামিক জিহাদ আন্দোলনের শীর্ষ নেতা জিহাদ আমান ও তার স্ত্রী সহ 15 জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হয় আরো 35 জন।
ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। ভয়াবহ ওই হামলার পর ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নৃশংস ওই হামলার পরেও হুঙ্কার ছাড়েন ফিলিস্তিনিদের বিরুদ্ধে। এ সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যে কোনো পদক্ষেপ কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। মূলত গাজায় ভয়াবহ সামরিক অভিযানের পর নতুন করে পাল্টা হামলার আশঙ্কায় এমন হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। এরপর গাজা থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়। সেই হামলার জবাবে বুধবার অধিকৃত গাজা উপত্যকায় দ্বিতীয় দিনের মতো বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় বেশ কিছু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অন্তত 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 2 জন। সব মিলিয়ে 2 দিনে মোট 17 জন নিহত হয়েছে, মোট আহত হয়েছে 37 জন। প্রতিশোধমূলক পদক্ষেপে কানাডিয়ান কূটনৈতিককে বহিষ্কার করল চীন। কানাডার এক সংসদ সদস্য তার পরিবারকে ভয় দেখানোর অভিযোগে চীনের কূটনৈতিক জাও ওয়ানকে বহিষ্কার করেছে কানাডা। এর প্রতিশোধ হিসেবে মঙ্গলবার সাংহাইয়ের কানাডিয়ান কনসুলেটে কর্মরত এক কূটনৈতিককে বহিষ্কার করেছে চীন। কানাডার এমপি মাইকেল চং ও তার পরিবারকে হংকংয়ে হুমকি দেওয়া হয়েছে বলে গত সপ্তাহে কানাডার দ্য গ্লোবাল অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে বলা হয়। চীনা কূটনৈতিক জাও এই কাজে জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উইগুর মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগে চীনের সমালোচনা করে কানাডার পার্লামেন্টে একটি প্রস্তাবে স্বাক্ষর করেন মাইকেল চং। 2021 সালের একটি গোপন নথির সূত্রের বরাত দিয়ে গ্লোবাল অ্যান্ড মেইলে এই প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের পর চীনের কূটনৈতিককে বহিষ্কার করেছে কানাডা। এ প্রসঙ্গে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, আমি পরিষ্কার ভাবে বলছি, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ আমরা সহ্য করব না। কানাডায় কর্মরত কূটনৈতিকদের সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের আচরণে লিপ্ত হলে তাদের বহিষ্কার করা হবে। তবে বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার। কানাডা যদি দায়িত্ব জ্ঞানহীন ও নির্বিচারে আচরণ করে তাহলে তারা চীনের দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। এদিকে অটোয়ায় চীনের দূতাবাসের এক মুখপাত্র কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন। কানাডা যুক্তরাষ্ট্রের চীন বিরোধী এজেন্ডায় যোগ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এর আগে 2018 সালে চীনের হুয়াংয়ের এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে কানাডা। এর প্রতিশোধ হিসেবে কানাডার 2 নাগরিককে আটক করে চীন। এছাড়া 2019 ও 2021 সালের কানাডা নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। পাকিস্তান অচল করার ডাক পিটিআই এর। ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার দল পিটিআই পাকিস্তানকে অচল করে দেওয়ার ডাক দিয়েছে। নেতাকর্মী ও সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করারও পরিকল্পনা করেছে। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকদের নতুন করে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরাইশি বলেছেন, দলের শীর্ষ নেতারা ইমরানের সঙ্গে দেখা করতে ইসলামাবাদে আছেন। ইমরানের গ্রেপ্তারকে বৈধতা দিয়ে ইসলামাবাদ হাইকোর্ট যে আদেশ দিয়েছে এটিকে সুপ্রিম কোর্টে তারা চ্যালেঞ্জ জানাবেন। এক টুইটার পোস্টে কুরাইশি লেখেন, এ অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য আমরা পিটিআই কর্মী, সমর্থক ও পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাব। রাতে কুরাইশিকে ইসলামাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামাবাদের রেড জোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য এর আগে দাবি করেছিলেন তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছিল। টুইটারে ভিডিও বার্তায় তিনি বলেন, ওরা আসাদ ওমরকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও আমাকে পারেনি। আমি সেই সময় আদালতের মধ্যে ঢুকে গ্রেপ্তার এড়িয়েছি। এখন একটি নিরাপদ জায়গা থেকে ভিডিও বার্তা রেকর্ড করেছি। ইমরান খানকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিশ্বজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তিনি সমর্থকদের অনুরোধ জানান। পিটিআই এর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের একদিন পরে দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করেছে
কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। হাইকোর্টের বার রুমের বাইরে থেকে আসাদ ওমরকে ইসলামাবাদ পুলিশের সিটিডি শাখা কর্মকর্তারা তুলে নিয়ে গেছেন। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতির জন্য তিনি ও অন্য নেতারা ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জমা দিতে গিয়েছিলেন।